নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দীঘায় পা রেখেই তৎপর মমতা, কোটি টাকার খোঁচা দিয়ে শুভেন্দু বললেন ছুটি উপভোগ করুন। নদী ধসের হারহীন ঘটনা, গোবরডাঙ্গায় এক ঝটকায় 7টি দোকান ভেঙে পড়ল। মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ, সময়সীমা বাড়ালো 24 জানুয়ারি পর্যন্ত। ট্রেলার নয়, এবার সিনেমা। নতুন বছরের শুরুতেই বাংলাদেশের জন্য বড় পদক্ষেপ বাংলার। সিবিআই মিথ্যেবাদী, অভয়ার বাবা মায়ের বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য। বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলার শুনানি হবে হাইকোর্টে, সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার জনস্বার্থ মামলা। অযোধ্যার মতো মুর্শিদাবাদেও রাম মন্দির হবে, অম্বিকানন্দ মহারাজের ঘোষণা ঘিরে তোলপাড়। আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন, পরবর্তী শুনানি 2025 সালের জানুয়ারিতে। বাইক নিয়ে ট্রেনের নিচে ঢুকে যান, ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যায় দেহাংশ, ভয়ঙ্কর দুর্ঘটনা শান্তিপুরে। বর্ধমানে ইডির অভিযানে 10 লাখ টাকার রহস্য, টাকা ফেরত না দিলে মইনুল হাসান মল্লিকের গ্রেফতারির আশঙ্কা। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। দীঘায় পা দিয়েই খোঁজ নিলেন জেলার খুঁটিনাটি। প্রশাসনিক থেকে রাজনৈতিক সব বিষয়ে নজরে রেখেই সোজা গেলেন গেস্ট হাউসে। সোমবারই তার জগন্নাথ মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। কতদূর কাজ এগিয়েছে, কি অবস্থায় রয়েছে, 3 দিনের সফরের সবটাই খতিয়ে দেখার কথা রয়েছে মমতার। তবে সিংহভাগ সময় কাটানোর কথা জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে। এদিকে মমতার সফর নিয়ে ইতিমধ্যেই আবার কটাক্ষবাণ শানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীঘা সফরে মুখ্যমন্ত্রীর জন্য 3280 জন পুলিশকর্মী ব্যবহার হচ্ছে বলে দাবি শুভেন্দু অধিকারীর। কোটি টাকার বেশি খরচ হয়েছে বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। তবে দীঘা সফরে জগন্নাথ মন্দির পরিদর্শনের পাশাপাশি জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও জেলার নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে। এমনকি দীঘার সামগ্রিক উন্নয়নমূলক কাজের খতিয়ানও নেওয়ার কথা প্রশাসনের কর্তাদের থেকে। এদিন বিকেল 3টে নাগাদ দীঘার হেলিপ্যাড ময়দানে নামেন মমতা। মুখ্যমন্ত্রীকে দেখতে ততক্ষণে রীতিমতো ভিড় জমেছে এলাকায়। হেলিপ্যাড থেকে হেঁটে সোজা উঠে যান গাড়িতে, সোজা চলে যান ওল্ড দীঘার গেস্ট হাউসে। যদিও শুভেন্দুর দাবি এত কিছু করেও চিরে বিশেষ ভিজবে না। পূর্ব মেদিনীপুরের জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছেন। আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, লোকসভা ভোটে অধিকারী মুক্ত করার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মানুষ মমতা অভিষেক মুক্ত করেছে। শুধু তাই নয়, মমতাকে ছুটি উপভোগ করুন বলেও খোঁচা দিয়েছেন শুভেন্দু। বলেন, প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী শীতকালীন ছুটি উপভোগ করতে দীঘায় এসে গিয়েছেন। ভালো কথা, উনি দীঘার সমুদ্র সৈকতে ঘুরুন, জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রের কাজের অগ্রগতির তদারকি করুন এবং আনন্দের সঙ্গে 3 দিনের ছুটি উপভোগ করুন। নচেত ওনার নিরাপত্তায় 3280 জন পুলিশকর্মী মোতায়েনের জন্য বরাদ্দ কোটি কোটি টাকা বৃথা যাবে। নদী ধসে ভেঙে পড়ল পাড়ে থাকা 7টি দোকান। মঙ্গলবার ভোরে গোবরডাঙ্গার কালীবাড়ি সংলগ্ন এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙ্গা শহরের উপর দিয়েই বয়ে গিয়েছে যমুনা নদী। যশোর রোডের কালীবাড়ি সংলগ্ন ব্রিজের পাশে নদীর পাড়ে সরকারি জমি রয়েছে। অভিযোগ, সেই জমি জবরদখল করে বহু বছর ধরেই রয়েছে বেশ কিছু দোকান। চায়ের দোকান, মুরগির মাংস, বিদ্যুতের সরঞ্জাম বিক্রির দোকান রয়েছে। সোনার দোকানও তৈরি হয়েছে। এদিন সকালেও এলাকায় নদীর পাড়ে ধস নামে, ওই সব দোকান নদী গর্ভে তলিয়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তৎক্ষণাৎ সেখানে ছুটে যান। খবর দেওয়া হয় বিদ্যুৎ বিভাগ ও পুলিশের। প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তারপর উদ্ধার কাজ শুরু হয়। ক্ষতিগ্রস্ত সোনার দোকানের মালিক জয়দেব সেন জানান, নদীর মাটি ধসে 7টি দোকান ভেঙে পড়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, কাদামাটি থেকে গয়নার বাক্সগুলি উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান গোবরডাঙ্গা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এই অসহায় মানুষগুলি যাতে নতুন করে রোজগারের ব্যবস্থা করতে পারে সেজন্য পাশে থাকব। তিনি আরো বলেন, আমরা বিল্ডিং প্ল্যান ছাড়া কোনো বাড়ি বা দোকান নির্মাণ করতে দেখি না, কিন্তু এই দোকানগুলি অনেক পুরনো ছিল। এরকম আরো অনেক দোকান আছে, সেগুলির ক্ষেত্রে এবার সতর্কতা মানতে হবে। প্রিয় দর্শক, আমাদের খবর আপনাদের কেমন লাগছে এবং কোন জেলা থেকে শুনছেন তা কমেন্টে জানিয়ে আমাদের উৎসাহিত করুন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সঠিক খবরের জন্য নিয়মিত সঙ্গে থাকুন।
মন্দারমণির তটে হোটেল, গেস্ট হাউস প্রভৃতি নির্মাণগুলি ভেঙে দেবার নির্দেশিকার উপর স্থগিতাদেশের সময়সীমা বাড়ল। সময়সীমা বাড়ানোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী 24শে জানুয়ারি পর্যন্ত বর্ধিত হল স্থগিতাদেশ। 17ই জানুয়ারি পর্যন্ত পরবর্তী শুনানি। মন্দারমণিতে হোটেল, রিসোর্ট গড়ে ওঠার পেছনে অভিযোগ কোস্টাল রেগুলেশন অ্যাক্ট মানা হয়নি। মন্দারমণিতে শেষ কয়েক বছরে গড়ে ওঠা বেশ কিছু হোটেল, রিসোর্ট, দোকান বেআইনিভাবে গড়ে উঠেছে বলেই প্রশ্ন তুলেছে জাতীয় পরিবেশ আদালত। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এবার মন্দারমণিতে 140টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সমুদ্র তট দখল করে মন্দারমণি পর্যটন কেন্দ্রে গজিয়ে উঠেছে একের পর এক হোটেল। অভিযোগ, রীতিমতো প্রাচীর দিয়ে তার উপরেই পর্যটকদের আমোদ প্রমোদের ব্যবস্থা করেছে একাধিক হোটেল, যার ফলে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী 20 নভেম্বরের মধ্যে শতাধিক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন হোটেল মালিকদের সংগঠন। সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের সময়সীমা বৃদ্ধি হলো। বিচারপতি অমৃতা সিনহা পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে থাকায় অস্থায়ীভাবে মামলার শুনানি করেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিবিআই মিথ্যেবাদী, বিস্ফোরক অভয়ার বাবা মা। মঙ্গলবারের শুনানিতে রীতিমতো হতাশ তারা। নিরাশ কণ্ঠে অভয়ার বাবা বললেন, সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, তা ভালোভাবে বুঝে গিয়েছি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল আরজিকর মামলার শুনানি। আদালতে কি হয়, স্বাভাবিকভাবেই নজর ছিল অভয়ার বাবা মায়ের। কিন্তু শুনানি শেষে একরাশ হতাশা প্রকাশ করলেন তারা। নিহত চিকিৎসকের বাবা বললেন, সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোভাবেই বুঝে গিয়েছি। সিবিআইকে নিশানা করে বললেন, কোর্টে দাঁড়িয়ে এত সহজে মিথ্যে কথা বলা যায় সেটা দেখে আশ্চর্য হচ্ছি। মিথ্যার উপর দাঁড়িয়ে সবটা হচ্ছে। সিবিআই কোর্ট বলছে সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু আমরা তদন্তের ব্যাপারে কিছুই জানি না। তিনি আরো বলেন, সিবিআই আমাদের বলেছিল কথা বলে চার্জশিট জমা দেবে, কিন্তু আমরা জানিও না যে শিয়ালদহ কোর্টে চার্জশিট জমা পড়ে গিয়েছে। কদিন ধরে মেসেজে জানতে চাইছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে জমা দেবে, সেটাও জানাচ্ছে না। গোটা প্রক্রিয়া নিয়ে আমরা ধোঁয়াশায় আছি। পরবর্তী শুনানি আগামী 17ই মার্চ হবে বলেই ঠিক হয়েছে। শুনানি আরও 4 মাস পিছিয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন অভয়ারও মাও। বাংলাদেশের হিন্দু নিপীড়নের প্রতিবাদে পেট্রাপোলে আগেই বিক্ষোভে সামিল হয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিনের পেট্রাপোল বন্ধও করেছিলেন তিনি। পেট্রাপোলের পর মঙ্গলবার ফের ঘোচাডাঙ্গা সীমান্ত আটকালেন শুভেন্দু। সঙ্গে বাংলাদেশের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিলেন, নতুন বছরে সিনেমা দেখাবো। ঘোচাডাঙ্গায় সনাতনীদের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, হিন্দুরা পেট্রাপোলের আবার নিজেদের শক্তি দেখাচ্ছেন, তাই এই রাস্তা দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহন আজ বন্ধ রয়েছে। এ তো সবে সকাল, এখনো বেলা হয়নি। পেট্রাপোলের পর ঘোচাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। মন্দির ভাঙা বন্ধ না করলে, জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। এর আগে বাংলাদেশের হালুয়া টাইট করে দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু। মূলত বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়টা তুলে ধরে সীমান্ত বন্ধের কথা বলতে গিয়েই একথা বলেন শুভেন্দু। বাংলাদেশ ঠিক কোন কোন ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল তা আগেই তুলে ধরেছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতার দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। 10-এর পরে রয়েছেন আপনারা। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। সুতি, শাকসবজি, আলু, ডিম, পেঁয়াজ, ফুড ইন্ডাস্ট্রির সিংহভাগই মোট 97টা জিনিসের উপর বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে ভারত থেকে পণ্য যাওয়া বন্ধ হলে বাংলাদেশ যে ভাতে মারা যাবে, সে কটাক্ষই করেছেন শুভেন্দু। সুপ্রিম কোর্ট নয়, কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা শুনবে হাইকোর্ট। আজিকরের নির্যাতিতা চিকিৎসকের নাম ও পরিচয় প্রকাশ্যে আনায় বিনীতের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছিল শীর্ষ আদালতে। মঙ্গলবার সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করা হলো। আরজিকর কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন চলাকালীন নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করে ফেলেছিলেন বিনীত গোয়েল, যা আইনত অপরাধ। তার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানিয়েছেন মামলাকারী। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্টে অভয়া মামলা চলাকালীন সেখানেও বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়। স্বাভাবিকভাবেই শীর্ষ আদালতে মামলা দায়ের হওয়ায় হাইকোর্টে দায়ের হওয়ায় মামলায় হস্তক্ষেপ করতে চাইছিল না আদালত। সুপ্রিম কোর্ট থেকে লিখিত অনুমতি নিয়ে আসার কথা বলেছিলেন হাইকোর্টের বিচারপতি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলা চলাকালীন আইনজীবী ফিরোজ এডুলজির জুনিয়র বিষয়টি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নজরে আনেন। এরপরে প্রধান বিচারপতি জানান, বিনীত গোয়েল সংক্রান্ত মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে, তাই ওই আবেদনটির শীর্ষ আদালতে শুনানি হবে না। ফলে হাইকোর্টে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলার শুনানিতে কোনো সমস্যা রইল না।
মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা হুমায়ুনের। পাল্টা মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনের। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান হুমায়ুন। পাল্টা মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার। বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়েছেন, হুমায়ুন কবির, যিনি নিজের দলেই সম্মান পান না, ধমক খান। তার কথার উত্তর দেওয়া অপ্রাসঙ্গিক। মুর্শিদাবাদ জেলায় আমরা রাম মন্দিরের অনুকরণে মন্দির তৈরি করতে চাইছি। ভরতপুর, রেজিনগর, সাগরদিঘিতে রাম মন্দির তৈরির জন্য জমির প্রস্তাব পেয়েছি। অযোধ্যার মতো মুর্শিদাবাদে রাম মন্দির বানাবো। জানুয়ারি থেকে কাজ শুরু করা হবে। সব রাজনৈতিক নেতাদেরই আহ্বান জানাচ্ছি, কর সেবার মাধ্যমেই শুরু করব এই কাজ। এবিপি আনন্দকে তিনি এও বলেন, আমার সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার পরে বিপুল সাড়া পাই। প্রথমে ভেবেছিলাম একটা রাম মন্দির করব, এখন হয়তো অনেকগুলো করতে হবে। পশ্চিমবঙ্গে বাবরি তৈরি করতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, এমনটাই জানিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সামনের বছর সেই দিনেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান এই জেলারই তৃণমূল বিধায়ক হুমায়ুন। মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো। গত 25 নভেম্বর বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন, এই মামলায় চার্জশিটে নাম থাকা সমস্ত অভিযুক্তই সশরীরে আদালতে হাজির থাকতে হবে। অন্য একটি মামলায় জেলে থাকা বিকাশ মিশ্রকে ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়েছিল। এছাড়াও আরও 2 অভিযুক্ত ভার্চুয়ালি হাজিরা দেন। এদিনের সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী জানান, মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে 2025 সালের 21 জানুয়ারি। ওই দিন থেকে মামলার বিচার শুরু হবে। সিবিআই আদালতে উপস্থিত থাকবেন 2 সাক্ষী। এই মামলার চার্জশিটে নাম থাকা 48 জন অভিযুক্তর মধ্যে বিকাশ মিশ্র গত 25 নভেম্বর সশরীরে আসানসোল সিবিআই আদালতে হাজির না থাকায় সেদিন চার্জ গঠন করা যায়নি। গত 24 নভেম্বর রবিবার এক নাবালিকাকে নির্যাতন করার অভিযোগে কালীঘাট থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। 28 নভেম্বর পর্যন্ত তার পুলিশি হেফাজতের নির্দেশ দিল। প্রসঙ্গত, গত 14 নভেম্বর কয়লা পাচার মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল। সেই দিন অবশ্য মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র আদালতে হাজির ছিলেন। ওই দিন অন্য 2 জন অভিযুক্ত অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন মৃত এবং অন্যজন অসুস্থ থাকায় ছিল এই অনুপস্থিতি। সেই কারণে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হলেও চার্জ গঠন করা যায়নি। দূর থেকে আসছে ট্রেন, দেখেও ভেবেছিলেন বাইক নিয়ে লাইন পেরিয়ে যেতে পারবেন, কিন্তু পারেননি। বাইক নিয়ে ট্রেনের তলায় চলে গেলেন ব্যক্তি। ছিন্ন ভিন্ন দেহ, উড়ে গেল দেহর একাধিক অংশ। 7 সকালে মর্মান্তিক ঘটনা শান্তিপুরের গোবিন্দপুর কালীবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম শঙ্কর রায়, বয়স 45 বছর, পেশায় কাপড় ব্যবসায়ী, বাড়ি গোবিন্দপুর বিবেকানন্দ নগর এলাকায়। জানা গিয়েছে, শান্তিপুর স্টেশন থেকে সকাল 8টায় প্রতিদিন একটি লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয়। ঠিক সেই মতো শান্তিপুর স্টেশন থেকে ওই লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেল গেট পার হয়ে যখন ট্রেনটি যাচ্ছিল, তখনই মোটর বাইক নিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যান ওই ব্যক্তি। ব্যবসা সূত্রেই সকালে সুতো নেওয়ার জন্য মহাজনের বাড়ি গিয়েছিলেন তিনি। ট্রেনের আওয়াজ শুনতে না পাওয়ায় একটি ছোট গলি দিয়ে তিনি রেল লাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই আচমকা ট্রেনটি সজোরে ধাক্কা মারে তাকে। মোটর বাইকও ট্রেনের তলায় পড়ে যায়। ট্রেনে হিচড়ে তাকে অনেকটা দূরে নিয়ে যায়। শরীরের অধিকাংশ জায়গা ছিন্ন ভিন্ন হয়ে যায় তার। খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবারের লোকজন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ। উভয়ের সাহায্যে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, গোটা গোবিন্দপুর জুড়ে রেল লাইনে কোনো গার্ডওয়াল না থাকার কারণে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, অবিলম্বে রেল কর্তৃপক্ষ যে সমস্ত ছোট বড় গলি রয়েছে সেই গুলিকে গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হোক। বর্ধমানের লস্করটিকি পূর্বপাড় এলাকায় ইডির হানায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে মইনুল হাসান মল্লিক ওরফে হাসান আলীর বাড়িতে অভিযান চালালো ইডির আধিকারিকরা। ইডির 4-5 জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নামে। বর্ধমানের জিটি রোডের পাশে লস্করটিকি এলাকায় হাসান আলী নামে ওই ব্যক্তির বাড়িতে মঙ্গলবার সকালে মিনিস্ট্রি অফ ফিনান্স লেখা 3টি গাড়িতে 4 থেকে 5 জন আধিকারিক এসে তল্লাশি অভিযান চালানো শুরু করে। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, হাসান আলীর টেলারিং এর ব্যবসা থাকলেও তিনি কাজের জন্য বেশ কিছুদিন বিদেশে ছিলেন। বছর 1.5-2 আগে তিনি এখানে এসে টেলারিং এর ব্যবসা শুরু করেন। বিকেল পর্যন্ত অভিযান চলে, এরপর ফিরে যান ইডি আধিকারিকরা। আরও জানা গিয়েছে, দক্ষিণেশ্বরের সুকান্ত বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি গত মাসে মইনুলের ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা জমা দেয়। তার কথা মতো ব্যাংক থেকে তুলে ওই টাকা অন্য একজনের হাতে তিনি তুলে দেন বলে দাবি মইনুলের। সেই টাকার খোঁজেই আজ তার বাড়িতে চড়া হয় ইডি।
মইনুলের দাবি, যে ব্যক্তি হাতে তিনি নগদ টাকা তুলে দিয়েছিলেন সেই ব্যক্তিকে চেনেন না, তার কোথায় বাড়ি তাও তার জানা নেই। ইডি শর্ত দিয়েছে ওই টাকা ফেরত দিতে হবে, কিংবা যে ব্যক্তির হাতে টাকা দিয়েছেন তার হদিশ জানাতে হবে 7 দিনের মধ্যে, না হলে মইনুলকে গ্রেফতার করা হবে। সেই সুকান্ত বন্দ্যোপাধ্যায়ও নাকি এখন লেনদেনের কথা অস্বীকার করছে। মইনুল বলেন, ইডির আধিকারিকরা ওই টাকার ব্যাপারে জানতে চান, আমি পুরো বিষয়টা তাদের জানিয়েছি। তিনি জানান, এক পরিচিত ব্যক্তির সূত্র ধরে মাসখানেক আগে দক্ষিণেশ্বরের বাসিন্দা সুকান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। সুকান্তর কাছে বিদেশে কাজ খুঁজে দেওয়ার অনুরোধ জানিয়েছিল মইনুল। এরপরেই সুকান্ত তার অ্যাকাউন্টে ওই টাকা পাঠায়। তার কথা মতো চেক দিয়ে সেই টাকা তুলে সুকান্তর পরিচিত একজনকে সেই টাকা দেন। তাকে তিনি চেনেন না বলে দাবি করেন। খবর শেষ হলো।